মাঝে মাঝে ইচ্ছে করে পৃথিবীটাকে ছোট করে ফেলি। মাঝে মাঝে ইচ্ছা করে তোমার শহরটা তুলে আনি আমার শহরের পাশে। আবার মাঝে মাঝে ইচ্ছে করে তোমার বাড়িটা তুলে আনি আমার বাড়ির পাশে। আরে চাইলেই তোমাকে দেখতে পাবো না, এ কেমন কথা? ভালোবাসা কি দূরত্ব মানে? তখনই পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে। বাহ, খুব সুন্দর তো। তা আমার বরটা কার জন্য এত কিছু করতে চাইছে শুনি একটু। আমি পেছনে ঘুরে দেখি এটা আর কেউ নয়, আমার ওয়াইফ সানজানা। উঠে ওর কাছে গিয়ে দু কাঁধে হাত রেখে একটু ঝুঁকে কপালে চুমু দিয়ে বলি, কখন এলে তুমি? তুমি যখন থেকে ছন্দ বলছিলে। ওই একটু বসেছিলাম, হঠাৎ তোমার আমার কলেজ লাইফের কথা মনে পড়লো, তাই বসে বসে লিখছিলাম। হঠাৎ বউকে এত ভালোবাসার কারণ কি জানতে পারি? আমি তোমাকে কবে ভালোবাসিনি শুনি? এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই, কারণ আমার বরটা যে আমাকে কখনো তার উপর এতটুকু অভিযোগ করার সুযোগই দেয়নি। জানো তো সানজানা, পৃথিবীতে কাউকে ভালোবাসা খুব সহজ আর সিম্পল একটা কাজ, কিন্তু তাকে সারা জীবন ভালোবেসে হাতে হাত রেখে পথ চলা খুবই কঠিন। তবে সেই কঠিন কাজটাও সহজ হয়ে যায় যদি ভালোবাসার মানুষ দুটো পরস্পরকে বুঝতে পারে। দিন দিন তো আমার বরটা কবি হয়ে যাচ্ছে দেখছি। তাই কবি সাহেব, আপনি যে আমাকে নিয়ে ঘুরতে যাবেন সেটা কি ভুলে গেছেন? আমার বউকে নিয়ে ঘুরতে যাব, আর আমি কি সেটা ভুলে যেতে পারি? সানজানাকে কাছে টেনে ওর কপালে চুমু দিয়ে বলি, এত ভালোবাসো কেন আমায়? যদি জানতে চাও কতটা ভালোবাসি, তবে বলবো তোমার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি হাসতে হাসতে। কিন্তু যদি কারণ জানতে চাও কেন ভালোবাসি, তবে বলবো জানি না আমি কেন এত ভালোবাসি তোমায়। যতই না ভালোবাসি কমই মনে হয়, ইচ্ছে হয় আরও অনেক বেশি ভালোবাসি আমার এই মিষ্টি বউটাকে। আমি সেদিন ভুল করিনি বাসা থেকে বের হয়ে এসে। যদি সেদিন আব্বু আম্মুর কথা মেনে ওই ছেলেকে বিয়ে করতাম, তাহলে হয়তো এতটা ভালোবাসা আমার ভাগ্যে থাকতো না। হারিয়ে খুঁজতাম তোমায়। তুমি ভুলতে পারবে না সেই আশা আমি তোমার। এত ভাবো কেন অতীতের কথা নিয়ে? আমি তো তোমার মনে প্রাণে বুকে হাত দিয়ে দেখো, আমি তোমার হৃৎপিণ্ডেরই আওয়াজ। আমি আমি এখন তোমার সব চিন্তা ভাবনা, তোমার প্রশ্ন আমি সেই প্রশ্নের উত্তর। তোমার প্রতিটি শ্বাস প্রশ্বাস, তোমার স্বপ্ন আশা ভালোবাসায় এখন শুধু আমি, আর আমার মন জুড়ে শুধুই তুমি। ছানজানা আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, আমিও আমার বুকে ওকে খুব যত্ন করে আগলে নেই। চলুন একটু আমাদের জীবনের কয়েক বছর পিছনে নিয়ে যাই, কয়েক বছর আগে। এবার ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠেছি। আমি সানজানা, আব্বু আম্মুর আদরের দুলালি বললেই চলে। সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়। আম্মুর কাছে এসে বলি, আম্মু তুমি জানো না আজ আমার ক্লাস আছে, কেন একটু আগে ডেকে দিলে না? আসছে নবাব জাতি, কতবার তোকে ডেকেছি তুই জানিস? সেই সকাল 8টা থেকে ডাকতে ডাকতে আমার গলা ব্যথা হয়ে গেছে, কিন্তু তুই তো একটু পরে উঠছি করছিলি। তুমি এত পচা কেন আম্মু? আমি না তোমার একমাত্র মেয়ে, একটু মিষ্টি করে কথা বলতে পারো না? এখন মিষ্টি কথা শুনতে হবে না, তাড়াতাড়ি নাস্তা করে স্কুলে যা। আর কি, তাড়াতাড়ি করে কোনো রকমে নাস্তা করে স্কুলে চলে আসি। এসে দেখি সব সিট ফুল হয়ে গেছে, শুধু একটা সিট খালি, সেখানে একটা ছেলে বসে আছে। কি আর করব, গিয়ে ছেলেটার পাশে বসে পড়লাম। ছাড় পড়াচ্ছিল সেই দিকেই মনোযোগ আমার। হঠাৎ একটা মেয়ে পাশে এসে বসে। মেয়েটার নাম আমি জানি, কেননা আমার স্কুলের ক্রাশে এই মেয়ে। আমার অবশ্য এইসব ক্রাশ খাওয়ার অভ্যাস নেই, তবে ভালোবাসার ইচ্ছে আছে এই মেয়েটাকে। হি হি হি। আমার পরিচয়টা একটু দিয়ে দেই, আমি হাবিব, আব্বু আম্মুর একমাত্র সন্তান। তবে আমি গ্রামের বাসায় থেকে লেখাপড়া করি। আব্বু আম্মু গ্রামে থাকে, আমাদের জমি আছে, সেখানেই আব্বু জমি চাষ করে। এবার ক্লাসে মনোযোগ দেই, নয়তো স্যার আবার দাঁড় করিয়ে কান ধরতে বলবে। বুঝতেই পারছেন, এতগুলো মেয়ের সামনে কান ধরে দাঁড়ালে মান-ইজ্জত সব চলে যাবে। এক এক করে 4টা ক্লাস করার পর টিফিন হয়ে যায়। মেয়েটা এখনও বসে আছে, ক্লাসে সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি মেয়েটাকে বলি, এই যে মিস, একটু সরবেন, আমি বাইরে যাব। কেন, খুব তাড়া আছে বুঝি আপনার? টিফিন পিরিয়ডে খেতে হয়, সেটা কি জানেন না? আচ্ছা, একটা প্রশ্ন করি। আমাকে আবার কি প্রশ্ন করবেন? আচ্ছা করুন। স্যার যে একটু আগে অঙ্কটা করালো, আপনি বুঝেছেন? না বোঝার কি আছে, স্যার তো খুব ভালো মতো বুঝিয়ে দিল। আমি না কিছুই বুঝিনি, একটু আমাকে বুঝিয়ে দেবেন? আগে টিফিন করে আসি, তারপর বোঝাবো। আচ্ছা চলুন দুজনে একসাথে যাই। আচ্ছা, আপনার নামটা তো হাবিব, তাই না?
আমার নাম হাবিব। এখন চলুন। আচ্ছা, আমরা তো ক্লাসমেট, তাহলে আপনি করে কেন বলছি? তুমি করেই তো বলতে পারি, আর ফ্রেন্ডও হতে পারি, তাই না? ক্লাসের সব ছেলে আপনার সাথে বন্ধুত্ব করতে চায়, আর আপনি আমার সাথে বন্ধুত্ব করতে চান? তুমি সব থেকে আলাদা, আমি নোটিস করেছি। ক্লাসে চুপচাপ থাকো, প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলো না, আর মেয়েদের দিকে তো তাকাওই না। তাই আমার ইচ্ছে হলো আমরা কি আজ থেকে ফ্রেন্ড। ঠিক আছে, আমরা আজ থেকে ফ্রেন্ড। এবার চলুন। ক্ষুধায় পেটে সব প্রাণীগুলো একসাথে ছুটাছুটি করছে। আমার কথা শুনে সানজানা খিলখিল করে হেসে দেয়। এরপর দুজনে গিয়ে একসাথে টিফিন করে ক্লাসরুমে এসে আমি সানজানাকে অঙ্কটা বুঝিয়ে দেই। আর এভাবেই শুরু হয় আমাদের বন্ধুত্ব। যত সময় যেতে থাকে সানজানা আমার উপর অধিকার দেখাতে থাকে। আমার অবশ্য ওর শাসনগুলো ভালোই লাগে। দেখতে দেখতে কেটে যায় ক্লাস 10-এর দিনগুলি। আজকে আমাদের বিদায় অনুষ্ঠান। আমাদের ক্লাসের একটা মেয়ে আমার সাথে কথা বলছে। হঠাৎ কেউ পিছন থেকে এসে আমার হাত ধরে টেনে স্কুলের পিছনে নিয়ে যায়। স্কুলের পিছনে গিয়ে দেখি সানজানা রাগি লুকে তাকিয়ে আছে আমার দিকে। কি হলো, এভাবে এখানে নিয়ে আসলে কেন? ওই মেয়ের সাথে তোমার কিসের কথা? আমি বারণ করেছিলাম না আমি ছাড়া কারোর সাথে কথা বলবে না? কেন বলবো না শুনি? কারণ আমি তোমায় ভালোবাসি। কি বললে? তুমি আমাকে ভালোবাসো? সানজানা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকিয়ে ফেলে। আমি আমার বাহু ডোরে বেঁধে নেই সানজানাকে। একটু পর আমি সানজানাকে সারিয়ে ওর দিকে তাকিয়ে হা করে আসি। এতক্ষণ খেয়াল করিনি সানজানা শাড়ি পরে এসেছে। আজ হঠাৎ শাড়ি পরেছো কেন? তোমার জন্য। আজ তুমি প্রপোজ না করলেও আমি করব ঠিক করেই এসেছি। আমাকে কেমন লাগছে? শাড়ির আঁচলটা সানজানার মাথায় দিয়ে বলি, একদম বউ বউ লাগছে তোমাকে। যাও তো, একটু বেশি হয়ে গেছে। বলেই আমাকে জড়িয়ে ধরে। কিছু সময় দুজন সেখানে থেকে স্কুলে চলে আসি। এরপর অনুষ্ঠান শেষ হলে আমি সানজানাকে ওর বাসায় দিয়ে মামার বাসায় চলে আসি। দেখতে দেখতে আমাদের এক্সাম শেষ হয়ে যায়। আমি আর সানজানা দুজনেই ভালো রেজাল্ট করে পাশ করি। এরপর দেখতে দেখতে ইন্টার অনার্স শেষ হয়ে যায়। এর মধ্যে আমার আর সানজানার সম্পর্ক অনেকটা গভীর হয়ে যায়। আমি লেখাপড়ার পাশাপাশি একটা পার্ট টাইম চাকরি করছি। রুমে বসে পড়ছিলাম, হঠাৎ আম্মু এসে বলে, সানজানা, তোমার আব্বু তার এক বন্ধু ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছে। তারা কাল আসছে, আন্টি পড়িয়ে যাবে তোমাকে। নিজেকে প্রস্তুত করে নাও। আমি এই বিয়ে করতে পারবো না আম্মু। আমি একজনকে ভালোবাসি, আর তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। পাগল হয়েছিস তুই? এই জন্য তোকে লেখাপড়া শেখাচ্ছি। ছোট থেকে যা চেয়েছিস তাই দিয়েছি, কিন্তু তাই বলে যদি ভেবে থাকিস সেটাও মেনে নিব, তাহলে খুব ভুল করবি। আম্মু, হাবিব খুব ভালো ছেলে আর আমাকে খুব ভালোবাসে। তোমরা একবার কথা তো বলে দেখো ওর সাথে। কিসের ভালোবাসা? 2 দিন পর ভালোবাসা জানালা দিয়ে পালাবে, যখন অভাব এসে দরজায় দাঁড়াবে। আমাদের ভালোবাসার ফুরিয়ে যাবার মতো না আম্মু। তুমি জানো না হাবিব আমাকে কতটা ভালোবাসে। যদি ওই ছেলেকে বিয়ে করতে চাও তাহলে সারা জীবনের জন্য আমাদেরকে ছাড়তে হবে। কোনোদিনও এই মুখ নিয়ে আমাদের সামনে আসবি না। তোমরা যদি মা বাবা হয়ে মেয়ের সুখের কথা না ভাবো, তবে আমারও তোমাদের নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বলেই আমি উঠে এক কাপড়ে বাসা থেকে বের হয়ে যাই। আম্মু পেছন থেকে বলে, যা। 2 দিন পর যখন ওই ছেলে চাহিদা মিটে যাবে, তখন তোকে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য কারো কাছে চলে যাবে। বাসার ছাদে বিকেলে মনোরম পরিবেশ দেখছিলাম। হঠাৎ দেখি নিচে সানজানা দাঁড়িয়ে আছে। কেমন অস্থির লাগছে ওকে। বারবার হাত দিয়ে চোখ মুছছে। আমি তাড়াতাড়ি নিচে আসতেই সানজানা কান্না করতে করতে এসে আমাকে জড়িয়ে ধরে। আমি বেশ ঘাবড়ে যাই। এই কী হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? আমি বাসা থেকে একেবারেই চলে এসেছি। মানে কি? কি হয়েছে আন্টির সাথে? ঝগড়া করেছো? এরপর সানজানা আমাকে সব বলে। সব শুনে আমি বলি, এটা কি ঠিক করছো আন্টি আঙ্কেলের মনে কষ্ট দিয়ে? তাহলে আমার কি করা উচিত ছিল? তাদের কথা মতো ওই ছেলেকে বিয়ে করে নেওয়া? আমার চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই তাদের কাছে? চলো, আমি তাদের সাথে কথা বলবো। আমার কথা হয়তো বুঝবে তারা। আমি কোথাও যাব না। তুমি আজ এই মুহূর্তে আমাকে বিয়ে করবে, নয়তো আমি এমন কিছু করে বসবো যা তুমি ভাবতেও পারছো না। পাগল হয়ে গেছো? তুমি আমার জন্য সব কিছু ছেড়ে চলে এসেছো, আর আমি এতটা বোকা নই যে আমাকে এতটা ভালোবাসে আমি তাকে ফিরে দিব। ওয়েট, আমি আব্বু আম্মুকে কল করে একটু বলে দেই। সানজানা ঠিক আছে বলতেই আমি আব্বু আম্মুর মোবাইলে কল করি। সব কথা শুনে আব্বু বলে যে তোর জন্য তার সব কিছু ছেড়ে এসেছে, তাকে ফিরিয়ে দিয়ে ভুল করিস না। আর সানজানাকে বিয়ে করে গ্রামে ফিরে যেতে বলে।
চলো কাজী অফিসে গিয়ে বিয়ে করে গ্রামে চলে যাব। আঙ্কেল আন্টি রাজি তো? তাদের বৌমাকে দেখার জন্য পাগল হয়ে আছে। কখনো আমাদের ভালোবাসা কমে যাবে না হাবিব? আম্মুর কথা সত্যি হবে না তো? যদি কখনো কমেও যাও আবার নতুন করে ভালোবাসবো আমরা একে অপরকে। ছানজানা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এরপর আমি ওকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে চলে আসি কাজী অফিসে। মামাকে কল করে সব বলে চলে আসি গ্রামে। আব্বু আম্মু খুব খুশি ছানজানাকে দেখে। খুব সহজেই আব্বু আম্মুকে ছানজানাকে আপন করে নেয়। রাতে দুজনে রুমে বসে আছি। ছানজানা উঠে আমার পাশে হয়ে সালাম করে। আমি ছানজানাকে কাছে টেনে কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে নেই। একটু পর চার ঠোঁট এক করে দেই। ধীরে ধীরে দুজনে নিজের নতুন স্বপ্নের পথে চলে যাই। এভাবে কেটে যায় একটা বছর। এর মধ্যে আমাদের ভালোবাসার এক বিন্দুও কমেনি, আরও বরং বেড়েছে। আমি এখানে একটা অফিসে জব করছি আর আব্বুর সাথে মাঝে মাঝে জমিতে কাজ করি। বিকেলে ছাদে দাঁড়িয়ে কবিতা লিখছিলাম, তখনই ছানজানা এসে ওই কথাগুলো বলে। বর্তমান দুজনে ছাদে থেকে নিচে এসে রেডি হয়ে আব্বু আম্মুকে বলে ঘুরতে বের হই। আমাদের বাসার পাশে একটা বাগান আছে, আর বাগানের পাশে বিশাল একটা পুকুর। দুজনে হাত ধরে হাঁটছি। হাবিব বলে, আচ্ছা, এবার তোমার আব্বুর কাছে একবার হলেও যাওয়া উচিত নয় কি আমাদের? অনেক তো হলো, তাদের রাগ হয়তো কমে গেছে এখন। তোমার মনে হয় আব্বু আম্মু আমাদের মেনে নিবে? একবার গিয়ে দেখলে তো ক্ষতি নেই, তাই না? ঠিক আছে, তাহলে কাল যাব, দেখি কি হয়। আরও টুকটাক কথা বলে দুজনে পুকুরে ঘাটতলায় গিয়ে বসি। ছানজানা আমার কোলে বসে বুকে মাথা রাখে। আমি আলতো করে ওর চুলে বিলি কেটে দিচ্ছি। আর বেশ কিছু সময় দুজনে হাঁটাহাঁটি করে বাসায় চলে আসি। রাতে সবাই একসাথে খাবার খেয়ে কিছু সময় গল্প করে রুমে চলে আসি। পাশাপাশি দুজনে শুয়ে আসি। ছানজানা আমার বুকের ওপর উঠে ঘাড়ে চুমু দিয়ে বলে, আজ একটু আদর করো না আমায়। আচ্ছা তাহলে চলো কাজে লেগে পড়ি, শুভ কাজে লেট কেন? বলে ছানজানাকে একটু ওপরে টেনে তুলে চার ঠোঁট এক করে দেই। কিছু সময় দুজনে মিষ্টি ঠোঁটের স্বাদ নিয়ে ছানজানাকে আমার ওপর থেকে নামিয়ে নিচে শুয়ে দিয়ে ওর ওপরে শুয়ে ঘাড় থেকে চুল সরিয়ে ঘাড়ে মুখ গুজে দেই। ছানজানা কেঁপে ওঠে, আমার টি শার্ট খামচে ধরে। এরপর দুজনে ভেসে যাই আদরের জোয়ারে। সকালে ঘুম থেকে উঠে ছানজানাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে যাই। দুজনে একসাথে গোসল করে চেঞ্জ করে নিয়ে নিচে এসে খাবার খেয়ে সবাই একসাথে। আমি আম্মুকে বলি, আম্মু আমরা ছানজানা বাসায় যেতে চাই, অনেক তো হলো, এবার একটু যাওয়া দরকার। তাদের রাগ হয়তো এতদিনে কমে গেছে। আম্মু হাবিবের কথা শুনে খুশি হয়ে আমাদের যেতে বলে। তারাও চায় সব ঠিক হয়ে যাক, দুই পরিবারের মধ্যে সম্পর্ক গড়ে উঠুক। এরপর দুজনে রুমে এসে রেডি হয়ে আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে চলে আসি ছানজানাদের বাসায়। বাসার সামনে দাঁড়িয়ে আসি। ছানজানা ভয়ে আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে বলে, আব্বু আম্মু সব ভুলে আমাদের মেনে নিবে তো হাবিব? আমার খুব ভয় করছে যদি তারা তোমাকে কিছু বলে। কিছুই হবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। এরপর কলিং বেল বাজাতেই ছানজানার আম্মু এসে দরজা খুলে ছানজানাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ছানজানাও এতদিন পর তার আম্মুকে দেখে নিজের আবেগগুলো আর ধরে রাখতে পারেনি, নিজেই কান্না করে দেয়। ছানজানার আম্মু ছানজানাকে ছাড়িয়ে কপালে চুমু দিয়ে বলে, এত অভিমান তোর? আমি না হয় সেদিন রাগের মাথায় ওই কথাগুলো বলেছি, তাই বলে একবারও আমাদের কাছে আসবি না তুই? আই এম সরি আম্মু, ভুল হয়ে গেছে। সেদিন তোমার কথাগুলোকে ধরে আমি বাসা থেকে চলে এসেছি। ও যদি না বলতো তাহলে হয়তো আজও আসা হতো না। এটা বুঝে আমার জামাই বাবাজি? এসো বাবা, ভিতরে এসো। ভেতরে গিয়ে ছানজানার আব্বু আম্মুর পাশ হয়ে সালাম করি। ছানজানার আব্বু ও মেয়েকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। বেশ কিছু সময় সবার সাথে গল্প করে ছানজানার আম্মু বলে, জামাইকে নিয়ে তোর রুমে যা। ছানজানা ঠিক আছে বলে যখনই হাঁটতে যাবে হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে নিলে আমি ধরে ফেলি। ছানজানা হুট করে সেন্সলেস হয়ে যায়। সবাই ভয় পেয়ে যায়। ছানজানার আব্বু তাড়াতাড়ি কল করে ডক্টরকে। একটু পর ডক্টর এসে ছানজানাকে চেক আপ করে জানিয়ে দেয় ছানজানা মা হতে চলেছে। আর এটা প্রথমবার, তাই এমন হয়েছে। খুশিতে আমার চোখে পানি চলে আসে। ছানজানার আব্বু আম্মু খুব খুশি। ডক্টর কিছু নিয়মকানুন মেনে চলতে বলে ছানজানাকে। এরপর সবাই চলে যায়। আমি ছানজানার কপালে একটা চুমু দিয়ে জড়িয়ে ধরি। ছানজানাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আর কিছুদিন পর আমাদের ঘরে বাবু আসবে, আমাদের ভালোবাসার ফসল হিসেবে। তুমি খুশি তো হাবিব? আমি যে ঠিক কতটা খুশি ছানজানা তোমাকে বলে বোঝাতে পারবো না। বলেই ছানজানার গালে হাত রেখে কপালে চোখে সারা মুখে কিস করতে থাকি। ছানজানা হাসতে হাসতে বলে,
এই, পাগল হয়ে গেছো নাকি? তোমার বাবু রাগ করবে তো আমাকে এত আদর করলে। আমি তো আমার বাবুকেই আদর করছি। বাবু আমার এখানে মুখে নয়, বোকা একটা। ছানজানা ওর পেটে হাত রেখে বলে। আমি ছানজানার পেটে থাকা শাড়ির কিছু অংশ সরিয়ে পেটে চুমু দেই। ছানজানা আমাকে টেনে বুকে শক্ত করে জড়িয়ে ধরে। আব্বু আম্মুকে কল করে সব জানাই। সব শুনে তারাও অনেক খুশি। আরও কিছুদিন ছানজানাদের বাসায় থেকে আমরা গ্রামে ফিরে যাই। রাতে সবাই খেতে বসেছি। আম্মু বলে আজ থেকে আমার সব কাজ বন্ধ, শুধু বাবুর দিকে খেয়াল রাখতে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলি। এরপর সবাই খাবার খেয়ে কিছু সময় গল্প করে হাবিও আমাকে কোলে করে রুমে এনে বিছানায় শুইয়ে দিয়ে পাশে শুয়ে আমাকে ওর বুকে জড়িয়ে নেয়। এভাবে কেটে যায় 3 মাস। এই 3 মাসে ছানজানা আমাকে অনেক জ্বালিয়েছে, তবে তাতে আমার বিন্দুমাত্র বিরক্ত আসেনি। এই যেমন হুটহাট করে ফুচকা খাওয়া, তেঁতুল খেতে চাওয়া, চকলেট, আইসক্রিম, আরও অনেক কিছু। একদিন বিকেলে ছানজানা আর আমি ছাদে বসে আছি। ছানজানা চিৎকার করে ওঠে, কি হলো, কষ্ট হচ্ছে তোমার? তোমার বাবু পেটে লাথি দিচ্ছে, খুব দুষ্টু হয়েছে, ঠিক তোমার মতোই। আমি ছানজানার সামনে বসে ওর পেটে কান রেখি। দেখি বাবু হাত পা ছুটছে। মাথা তুলে ছানজানার কপালে চুমু দিয়ে বলি, তুমি যে আমাকে জ্বালাও, আমার বাবু তারই প্রতিশোধ নিচ্ছে। তাই না? আমি তোমাকে জ্বালাই? বলে আমার চুল ধরে টেনে নিয়ে চাঠোর এক করে দেয়। এইভাবে তাকিয়ে থাকবেন না, আমাদের বুঝি লজ্জা করে না? আজকের মতো টাটা, বাই বাই। নীলা আর তার বন্ধুরা কলেজে আসতো মনে হয় বোকা টাইপে ছেলেদের সাথে মজা নেওয়ার জন্যই। শুধু বোকা না, চালাকেরাও নীলার হাত থেকে বাঁচতে পারে না। কলেজের প্রতিটা ছেলে নীলাকে ভয় পেত। নীলার বাবা শহরের নামকরা এক ব্যবসায়ী। ব্যবসার কাজে তাকে সবসময় দেশের বাইরেই থাকতে হয়, তাই মেয়েকে তেমন সময় দিতে পারে না। আর নীলার মা, তিনি তো আরো 15 বছর আগেই মারা গিয়েছেন। যাই হোক, মূল গল্পে আসা যাক। নীরব আজ প্রথম কলেজে যাচ্ছে, কিন্তু ক্লাস শুরু হয়ে গিয়েছে। আরও 2 মাস আগে বাসায় অনেক কাজ থাকায় কালকে ঢাকা শহরে এসেছে লেখাপড়ার জন্য। আর হ্যাঁ, নীরব একটা ছোট্ট গ্রাম থেকে অনেক বড় স্বপ্ন নিয়ে এই শহরে এসেছে। নীরবের আপন বলতে তার বাবা মা ছাড়া কেউ নেই। নীরব কলেজে ঢুকে চারিদিকে তাকাতাকি করে দেখতে লাগলো কাউকে চিনে কিনা। নীরব তার ক্লাসটা চিনে না। নীরব কি করবে, কার কাছে গিয়ে জিজ্ঞেস করবে, ভাবতে ভাবতে সামনের দিকে হাঁটতে লাগলো। হঠাৎ পেছন থেকে কে যেন এই ছেলে বলে চিৎকার করতে লাগলো। নীরব পেছনে ঘুরে তাকাতেই দেখতে পেল কয়েকটা মেয়ে তাকে হাতের ইশারায় ডাকতে লাগলো। নীরব ধীর গতিতে মেয়েগুলোর কাছে গেল। আমাকে ডাকছেন? তোকেই ডাকছি। কিছু বলবেন আপু? আগে তো তোকে কোনো দিন এই কলেজে দেখতে পাইনি, নতুন নাকি? জি আপু, আজকে প্রথম আসলাম। ধর এই চিঠিটা রাখ, আর বাংলা শিক্ষককে ক্লাসে আসলে দিয়ে দিবি। আপু, কি লেখা আছে চিঠিতে? তেমন কিছু না, আর আগে তুই এই চিঠিটা খুলবি না। যদি খুলিস বাংলা শিক্ষক তোকে অনেক বকা দেবে। আপু, আমাকে একটু ক্লাসরুমটা দেখিয়ে দিবেন? আমি আসলে কিছুই চিনি না। এই যে রাস্তা দেখছিস না, ওই রাস্তায় যাবি, আর রাস্তার বাম সাইডের 2 নাম্বার রুমটায় ক্লাসরুম, যা। নীরব ক্লাসরুমের দিকে হাঁটতে লাগলো, আর নীলা তার বন্ধুদের সাথে দাঁত কেলিয়ে হাসতে শুরু করলো। ছেলেটা অনেক কিউট, তাই না? কিউট বাট খ্যাত। ক্লাসে যাবি না? দেখতে হবে তো ইয়াহিয়া খান স্যার কি করে ওই খ্যাত ছেলেটাকে। তাও বটে, চল ক্লাসে যাই। রিয়া, নীলা আরও কয়েকজন তারা ক্লাসে ঢুকলো। নীলা ক্লাসে ঢুকতেই চোখগুলো 2 নাম্বার সিটে নীরবের দিকে। সবাই এখন গল্প করা নিয়ে ব্যস্ত আছে। অন্যদিকে নীরব বই পড়ছে একলা বসে। যাই হোক, একটু পরে স্যার চলে আসলো। সবাই দাঁড়িয়ে স্যারকে সম্মান জানালো। স্যার এসেও প্রথমেই চোখ পড়ল নীরবের দিকেই। এই প্রথম তার ক্লাসে কেউ বই পড়ছে। স্যার নীরবকে দাঁড় করালো। তোর নাম কি? স্যার, নীরব আহমেদ। বাসা কোথায়? আর তোমাকে আজ নতুন মনে হচ্ছে। আজ তুমি প্রথম আসলে কে নাকি? জি স্যার, আজকে প্রথম আসলাম। আমার বাসা শান্তিনগর। ও, তোমার রেজাল্ট কী ছিল? গোল্ডেন প্লাস। আচ্ছা বসো, এখান থেকে রেগুলার ক্লাস করবে। স্যার। বলো নীরব। স্যার, এই চিঠিটা আপনার জন্য। স্যার নীরবের হাত থেকে
চিঠিটা নিয়ে খুলে পড়তে লাগলো আর চিঠি পড়া শেষ করে অগ্নি দৃষ্টিতে নীরবের দিকে তাকাতে লাগলো। এসব কি নীরব? হ্যাঁ, আমি তোমাকে ভালো ভাবছিলাম, আর তুমি তো দেখছি সবচাইতে বড় শয়তান। প্রথম দিন এসেই স্যারদের সাথে মজা করা শুরু করে দিয়েছ। বেয়াদব, এরপর যদি এসব করো তোমাকে কিন্তু কলেজ থেকে বের করে দেব। বেয়াদব, বসো। নীরব কিছুই বুঝলো না, তাই চুপ করে বসে পড়লো মন খারাপ করে। ক্লাস শেষ করেই নীরব নীলাকে খোঁজার জন্য ক্লাস থেকে বের হতে নিলেই নীলাকে তার ক্লাসরুমেই দেখতে পেল। তাই আর দেরি না করে নীলাদের কাছে গেল নীরব। আপনি আমাকে ওইটা কিসের চিঠি দিয়েছিলেন? আমি তোকে চিঠি দিলাম মানে কখন দিছি আর কোথায় দিলাম? এই রিয়া, তোরা কেউ দেখতে পেয়েছিস আমি ওর চিঠি দিছি? না তো। আপনি মিথ্যে কেন বলছেন? এই, বেশি কথা না বাড়িয়ে সামনে থেকে সরে যা, না হলে কিন্তু হাত পা ভেঙে রাস্তায় ফেলে দিয়ে আসবো। নীরব তো ভয় পেয়ে গেল। নীরব তার বড় ভাইদের কাছে শুনেছিল শহরের মেয়েরা গুন্ডি হয়, তাই নীরব আর কথা না বাড়িয়ে তাদের কাছ থেকে চলে গেল। দেখছিস ছেলেটা কি ভীতু। এইভাবেই প্রথম দিন কেটে গেল নীরবের। নীরব দেখতে অনেক কিউট বাট স্টাইলিস্ট না। ঢোলাঢালা প্যান্ট টি শার্ট পরেই কলেজ করে, আর চোখে ইয়া মোটা ফ্রেমের একটা চশমা। মাথার চুল সবসময় তেল দিয়ে সিথি করে রাখত। হাতে কেশিও মডেলের কালো একটা গাড়ি, আর তেমন কোনো বিবরণ দেওয়ার মতো নেই। পরের দিন নীরব কলেজে আসার জন্য বাসা থেকে রেডি হয়ে বের হলো। নীরবের বাসা থেকে কলেজের রাস্তা মাত্র 5 মিনিটের, তাই নীরব হেঁটেই কলেজে আসলো। কলেজে প্রবেশ করতেই, এই ছেলে, এদিকে আয়। আমাকে বলছেন? তোকেই বলছি, এদিকে আয়। বলেন। তোর নামটা কি জানো? আমার নাম নীরব। দেখতেও তাই তো মনে হচ্ছে। নীরব, তোমার গ্রামের বাসা কই? নওগাঁ। ও, আচ্ছা, আমি কি এখন আসতে পারি? এত তাড়া কেন রে? ক্লাসে যাব তো। আচ্ছা যাও। আরে না, থাম, একটা কাজ করে দে আগে। বলেন, কি কাজ করতে হবে? ও, এই যে দেখছিস মেয়েটা বসে আছে, ওর কাছে গিয়ে চিঠিটা দিয়ে আয়। না, আমি পারবো না। কালকে আপনার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে। দিবা না তো আমি ওকেও দেখছি। তুই কেমন করে এই কলেজে থাকতে পারিস? নীরবের ইচ্ছে না থাকা সত্ত্বেও চিঠিটা নিল মাথা নিচু করে। নীরব চিঠিটা নিয়ে আর কোনো কথা না বলে মাথা হেলে ওই মেয়েটার দিকে যেতে লাগলো। আমার মনে হচ্ছে নীরবের সাথে এইরকম করাটা ঠিক হচ্ছে না। থুর, কি বলছিস এসব? রে, ঠিক বলছি। ছেলেটা খুব ভালো, সহজ সরল, ওর সাথে এরকম করাটা ঠিক হচ্ছে না। আরে চুপ থাকতো, দেখতে দে মজা। আবু, এই চিঠিটা আপনার জন্য। মেয়েটা নীরবের হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে লাগলো, আর পড়া শেষ করেই ঠাস করে নীরবের গাল হাত দিয়ে চুপচাপ মাথা নিচু করে ক্লাসের দিকে যেতে লাগলো। চিঠিটাতে কি লেখা ছিল জানেন? লেখা ছিল, আমার সাথে প্রেম করবেন। নীরব ক্লাসে গিয়ে পেছনের একটা সিটে গিয়ে বসে পড়ল। তোর জন্য ছেলেটা তো আজকে থাপ্পড় খেলো। তো এরকম করা ঠিক না দোস্ত। থুর, চল তো ক্লাসে যাই। চল। নীলা আর রিয়াও ক্লাসে চলে আসলো। এই নীলা, আমি নীরবের কাছে গিয়ে বসি, তুই এখানে থাক। আরে আরে, কই যাস? এখানে চুপ করে বস। আরে চল, দুজনেই যাই। ঠিক আছে, চল, মজা করা যাবে ভালোই। নীলা আর রিয়া এসে নীরবের দুই সাইডে দুজন বসে পড়ল। আপনার এখানে? কেন, এখানে বসা যাবে না নাকি? নীরব কিছু না বলে চুপচাপ সিট থেকে উঠতে লাগলো। ওই, উঠছিস কেন? চুপচাপ বস এখানে। না, আমি আপনাদের সাথে বসবো না। কানরে তো ভাব কেন? নীরব কিছু না বলে চুপচাপ বসে পড়ল ওই সিটেই। ক্লাস শুরু হয়ে গেল। স্যার ক্লাসে এসে সবাইকে একটা গণিতের সমাধান করতে বলল। সবাই খাতা কলম নিয়ে বসে আছে, কেউ সমাধান করতে পারছে না। এইদিকে নীরব সমাধান করে দাঁড়িয়ে পড়ল। স্যার। হয়ে গিয়েছে তোমার? জি স্যার। দেখি তো খাতাটা। জি স্যার, এই যে নেন। স্যার খাতা দেখে তো অবাক হয়ে পড়ল। এত কঠিন একটা সমাধান এত সহজে করলো কিভাবে? ধন্যবাদ। নীরব কিছু না বলে স্যারের হাত থেকে খাতাটা নিয়ে একটু মুচকি হেসে বসে পড়ল। নীলা তো অবাক হয়ে পড়ল।
ক্লাস শেষে কয়েকটা ছেলে মেয়ে স্যারের কথায় নীরবের কাছে আসলো আর সমাধানটা বুঝিয়ে নিয়ে গেল। তুই তো অনেক ব্রিলিয়ান্ট ছাত্র। আরে না, কি যে বলেন না আপনি। সত্যি বলছি। ধন্যবাদ। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? কিন্তু কারণটা কি জানতে পারি? বন্ধু হতে আবার কোনো কারণ লাগে নাকি? না মানে আসলে থাক, আর বলতে হবে না। আজ থেকে আমরা বন্ধু, ওকে? আমাকে একটু লেখাপড়ায় সাহায্য করবে, ওকে? আচ্ছা। এখন আর আপনি না, ওকে? এখন থেকে তুমি বা তুই করে বলবে, ওকে? আচ্ছা। এই নীরব, তোমার নাম্বারটা দাও তো। নাম্বার? দাও। ওকে, 017। এখন তোর ক্লাস নেই, বাসায় যাবে নাকি? হুম। ওকে বাই, তাহলে পরে কথা বলবো। এখন একটু নীলার কাছে যাই, ওকে অনেকক্ষণ থেকে বসে রেখে আসছি। আচ্ছা। নীরব চলে আসলো আর নীলার কাছে রিয়াও চলে গেল। কিরে, এতক্ষণ থেকে কি কথা বললি? এমনিতেই একটু জ্ঞান নিলাম। ও তাই বল। আচ্ছা চল ক্যান্টিনে যাই। না রে, চল বাসায় যাই। কেন রে? এমনি তেমন ভালো লাগছে না, চল অন্যদিন বসবো নে। আচ্ছা চল। নীলা আর রিয়া বাসায় চলে আসলো। পরের দিন আবার যথা নিয়মে নীরব কলেজে আসলো। কিরে, কেমন আছিস? জি ভালো, আপনি? ভালো। আচ্ছা, আমি এখন যাই। যাবি তো বটে, তার আগে ছোট্ট একটা কাজ করতে হবে যে তোকে। আমি আপনার আর কোনো কাজ করে দিতে পারবো না। আমি মুখে মুখে তর্ক করা পছন্দ করি না। না করলে আমার কিছুই নেই। আপনারা নিজেদের কি ভাবেন? বড়লোক ঘরে জন্ম নিয়েছেন বলে যা খুশি তাই করতে পারেন না। গরিবরাও আপনাদের মতো রক্ত মাংস করা মানুষ। রিয়াও তাদের মাঝে চলে আসলো। কিরে, কি শুরু করছিস তোরা আবার? কিছু না। তুই আবার নীরবের পেছনে লাগছিস, তাই না? লাগছি, তাতে তোর কি? আমার কিছুই না, কিন্তু তুই যা করছিস এসব করা ঠিক না দোস্ত। ধুর, চুপ থাকতো। এ নীরব, তুমি যাও। আচ্ছা। নীরব চলে গেল ক্লাসরুমে। তুই ওকে চলে যেতে বললি কেন? তুই যা শুরু করছিস ওর সাথে, এইটা আমার কাছে ঠিক মনে হচ্ছিল না, তাই যেতে বলছি। আচ্ছা, তোর গায়ে এত লাগছে কেন রে? কে হয় ও তোর? ওহ, আমার বন্ধু ঠিক তোর মতো। ওর সাথে তুই আমাকে তুলনা করলি? করলাম, কারণ তুইও মানুষ, নীরবও মানুষ। আর তুইও আমার ভালো একটা বন্ধু, আর নীরবও আমার ভালো একটা বন্ধু। নীলা আর কিছু না বলে রাগ করে সেখান থেকে চলে গেল। রিয়াও নীরবের কাছে গিয়ে বসে একটা ক্লাস শেষ করে নীরবের সাথে বসে গল্প করছিল। আর এইসব নীলা দেখে তো রেগে আগুন হয়ে যাচ্ছিল। আর নীলা মনে মনে পরিকল্পনা করতে লাগলো কি করে নীরবকে একটা উচিত শিক্ষা দেওয়া যায়। নীলা সুযোগ খুঁজতে লাগলো আর সেই সুযোগটা খুব তাড়াতাড়ি নীলার কাছে চলে আসলো। নীরব দ্বিতীয় তলা থেকে সিঁড়ি পেয়ে নিচে নামতেছিল। নীলা নীরবকে সিঁড়ি থেকে ফালাই দেয় পরিকল্পনা করলো। আর সেই জন্য নীলা একটু দৌড়ের গতিতে সিঁড়ির উপরে উঠতেছিল। আর নীরবের কাছে গিয়ে নীরবকে ধাক্কা দিবে, সেই ঠিক সময় নীরবের হাত থেকে একটা কলম নিচে পড়ে যায়। আর নীরব কলমটা উঠানোর জন্য সিঁড়িতে বসে পড়লো। আর নীলা নিজেকে কন্ট্রোল করতে না পেরে দেওয়ালের সাথে অনেক জোরে ধাক্কা খায় আর নিজেই নিচে পড়ে গেল। নীলার মাথা ফেটে গিয়ে অনেক রক্ত ঝরতেছিল। এইসব দেখে নীরব আর দাঁড়িয়ে না থেকে নীরব দৌড়ে নিচে নেমে নীলার মাথাটা চেপে ধরে তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে যাওয়া শুরু করে দিল, কয়েকজনের সাহায্য নিয়ে। ডাক্তার নীলাকে দেখে নীরবকে জিজ্ঞাসা করলো, রোগী কে হয় আপনার? আমার বন্ধু। ও আপনার বন্ধুর তো অনেক রক্তক্ষরণ হয়েছে, জরুরি ভিত্তিতে এ পজিটিভ রক্ত লাগবে 2 ব্যাগ। আমার এ পজিটিভ, আমি দিব রক্ত। আচ্ছা তাহলে আসেন আমার সাথে। নীরব নীলাকে রক্ত দিতেই নীলার পরিবারের সবাই চলে আসলো হসপিটালে, যার জন্য নীরব নীলার পরিবারের সবার সাথে দেখা করে তার ম্যাচে ফিরে গেল। নীলার বাবা অবশ্য নীরবকে অনেক ধন্যবাদ জানিয়েছিল এবং কোনো দরকার হলে তাদের কাছে যেতে বলেছিল।
যাই হোক, 2 দিন পরে নীলার সেন্স ফিরল। আর সেন্স ফিরতে পেয়ে নীলার কাছ থেকে সব জেনে নিল, যে কে তাকে রক্ত দিয়েছে, কে এখানে নিয়ে এসেছে। সব কিছুই যখন নীরব কোর্সে জানতে পারল, তখন নীলা কেঁদে দিল। এইটা ভেবে যে যাকে মারতে চাইলো সেই তার জীবন বাঁচালো। নীলা ভেবেছিল হয়তো নীরব তাকে দেখতে আসবে, কিন্তু নীরব তাকে দেখতে আসলো না। বেশ কয়েকদিন থেকেই নীলা নীরবকে নিয়ে ভাবতে শুরু করে, আর এই ভাবনাতেই নিজের অজান্তেই নীরবকে ভালোবেসে ফেলেছে। বেশ কয়েকদিন পর নীলা সুস্থ হয়ে কলেজে গেল নীরবের সাথে দেখা করতে আর মনের কথা বলতে, কিন্তু কোনো লাভ হলো না। নীরবকে কোথাও খুঁজে পেল না নীলা। এই রিয়া, নীরব কোথায় আছে রে? জানি না দোস্ত, তোকে যেদিন হসপিটালে ভর্তি করে দিয়েছিলাম তার পরের দিন থেকেই নীরবকে আর কলেজে দেখা যায়নি। কি বলিস এসব? হ্যাঁ দোস্ত, সত্যি বলছি। তোর কাছে না নীরবের নাম্বার ছিল? আছে, কিন্তু নাম্বার বন্ধ বলছে রে। নাম্বারটা আমায় দে। ওকে নে, 013। আচ্ছা তাহলে তুই ক্লাস কর, আমি বাসায় গেলাম রে, ভালো লাগছে না। আচ্ছা। নীলা মন খারাপ করে বাসায় চলে আসলো, আর বাসায় এসে কান্নাকাটি শুরু করে দিল। রুমের দরজা বন্ধ করে দিয়ে নীলার বাবা নীলার দরজার সামনে গিয়ে দরজা ধাক্কা দিতে লাগলো। নীলা দরজা খুলে দিল। তখন তার বাবা তার কান্নার কারণ জানতে চাইলো। তখন নীলা সব কিছু খুলে বলে দিল, আর নীরবকে বিয়ে করার জেদ ধরল। কি আর করার, মেয়ের কথাই সে সম্মতি জানালো। পরের দিন নীলার বাবা তাদের কলেজে গিয়ে প্রফেসরদের সাথে কথা বলে নীরবের ঠিকানাটা নিয়ে নীরবের বাসায় চলে আসলো। নীরবের বাসায় এসে নীরবের বাবার কাছ থেকে জানতে পারলো যে কয়েকদিন আগে নীরবের মা মারা গিয়েছে। তারপরেও নীলার বাবা নীরবের বাবার কাছে তার মেয়ের নীরবের বিয়ের প্রস্তাব দেন। নীরবের বাবাও রাজি হলো নীলার বাবার প্রস্তাবে, এবং তারা ঠিক করলো কালকেই তাদের বিয়ে দিয়ে দেবে। যেই বাবা সেই কাজ। নীরবের বাবা শুধু নীরবকে জানায় যে তার বিয়ে ঠিক করে ফেলছে। নীরব আর কিছু না জেনেই বিয়েতে রাজি হয়ে যায়। কেননা নীরব কোনোদিন তার বাবার কথা অমান্য করেনি, তাই আজও করল না। আজকে নীলা আর নীরবের বিয়ে হয়ে গেল। নীরব বউয়ের মুখ এখন পর্যন্ত দেখেনি, জানেও না কে তার বউ, শুধু জানে আজ তার বিয়ে হলো। নীরব তার বাসর ঘরের সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো কে তার বউ হলো, তার বউ দেখতে কেমন। এসব ভাবতে ভাবতেই নীরব রুমে ঢুকে পড়ল, আর রুমে ঢুকেই হতবাক হয়ে পড়ল। নীলা তার পা ছুঁয়ে সালাম করল। আপনি এখানে? আমি থাকবো না তো কে থাকবে? হ্যাঁ, আমার বউ কোথায়? আমি তো তোমার বউ। না, এটা হতেই পারে না। কেন, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? না। তাহলে কেন হতে পারে না? এই বলে নীলা নীরবকে জড়িয়ে ধরে কিস করে কাঁদতে শুরু করে দেয়, আর বলতে লাগলো, আমি আগে যা করছি সব ভুল করেছি, আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি আমাকে মানুষকে ভালোবাসতে শিখিয়েছ, তাই তোমাকেই ভালোবেসে ফেললাম। প্লিজ, তোমার বুকে ঠাঁই না দিলেও পায়ে তো দেবে, তাই প্লিজ আমার উপর রাগ করে থেকো না। এইসব বলতে বলতে নীলা নীরবের পা চেপে ধরল। তখন নীরব নীলাকে পা থেকে উঠিয়ে তার সামনাসামনি দাঁড় করালো। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এতে আমি অনেক খুশি হয়েছি। আর হ্যাঁ, থাকতে পারবে গরিবের ঘরে চাঁদ হয়ে? পারবো। এই চলো না, আমরা এবার নতুন একজনকে নিয়ে আসার কাজ শুরু করে দিই। এমনভাবে বলছো কেন? আমার লজ্জা লাগছে তো। হ্যাঁ, আমার লজ্জাবতী বর রে। নীলা এটা বলে নীরবকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।